বর্তমানে পদার্থবিজ্ঞানের জনক হিসাবে যে নামটি প্রথম মাথায় আসে সে হলো আমেরিকান বিজ্ঞানী নিকোলা টেসলা। তিনি ইতিহাসের একজন অজ্ঞাত নায়ক ছিলেন। টেসলা ছিলেন একজন স্বপ্নবাদী, প্রতিভাবান এবং নিঃস্বার্থ আবিষ্কারক। তিনি প্রাথমিকভাবে বিদ্যুৎ শক্তিকে এমনভাবে কাজে লাগান যা সমগ্র বিশ্বকে শক্তির উৎস জুগিয়েছিল এবং যা পরবর্তীতে মানব কল্যাণে আসে। তিনি বিদ্যুতের বিকল্প ব্যবহারে একজন পথপ্রদর্শক ছিলেন, যেটা বিদ্যুতের ব্যবহারে বিপ্লব ঘটায় এবং আধুনিক বৈদ্যুতিক শিল্পের ভিত্তি হয়ে ওঠে। অনেক যুগান্তকারী আবিষ্কার যা নিকোলা টেসলা না থাকলে হয়তো কোনোদিনই সম্ভব হতো না। ভেবে দেখুন, তিনি প্রথম পাম্প বা জলের মোটর, টারবাইন চাকা এবং বিশাল বিশাল সব আবিষ্কার করে গিয়েছেন। এমনকি তার খারাপ সময় এলেও তিনি তার গবেষণা চালিয়ে গেছেন। তার উদ্ভাবনকে তিনি অব্যাহত রেখেছেন। তবে দুর্ভাগ্যবশত তার জীবনে কখনো নেমেছে অন্ধকার। অর্থের অভাবে তার কোনো কোনো আবিষ্কার স্থগিত থেকে গিয়েছে বা নিজের অজান্তেই চুরি হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা নিকোলা টেসলার হারিয়ে বা চুরি হয়ে যাওয়া কিছু আবিষ্কার এবং নথিপত্র নিয়ে আলোচনা করব, যে আবিষ্কারগুলি আমাদের পৃথিবীতে হয়তো সত্যি দরকার ছিল। ভিডিওটি সম্পর্কে সত্যি আপনার জানা দরকার যদি আপনি নিকোলা টেসলাকে সত্যিকার অর্থে চিনে থাকতেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আজ পর্যন্ত নিকোলা টেসলাকে ঘিরে সবচেয়ে বিতর্কিত সমস্যাগুলির মধ্যে একটি হলো তার অনেক প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক কাগজপত্রের সন্ধান না পাওয়া। 1934 সালে যখন তার মৃত্যু হয়, ইতিমধ্যে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলছিল। তার আবিষ্কার সবার প্রয়োজন ছিল, তাই এফবিআই এবং অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলির জন্য সামরিক অস্ত্রের সাথে সাথে তার বৈজ্ঞানিক ধারণাগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেউ কেউ ভয় পান যে টেসলার নথিপত্র হয়তো সোভিয়েতদের হাতে পড়ে যেতে পারে, কারণ নিউ ইয়র্কের হোটেলে যেদিন তার মৃত্যু হয়েছিল সেদিন সকালে তার ভাগ্নে সাভা কোসানোভিক, যিনি ছিলেন একজন যুগোস্লাভিয়ার উঠতি কর্মকর্তা, তিনি সেখানে পৌঁছে বুঝতে পারেন কোনো গুপ্তচর এই জায়গায় তার আগে এসেছিল। টেসলার মরদেহ ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছিল এবং কোসানোভিকের সন্দেহ অনুযায়ী তিনি খুঁজে দেখেন মৃত বিজ্ঞানীর প্রযুক্তি সরঞ্জাম এবং প্রযুক্তিগত কাগজপত্র এবং কালো নোটবুক সেখানে নেই। সে অনুমান করে সরকারি কাগজপত্র সহ প্রায় 100টি পৃষ্ঠা চুরি হয়ে গিয়েছে। কিন্তু এগুলি চুরি করেছিল কারা আর কেনই বা করবে? তার আগে এসব বুঝতে হলে আপনাকে জানতে হবে নিকোলা টেসলা কোন লেভেলের বিজ্ঞানী ছিল, তার আবিষ্কারগুলি কেন সবার প্রয়োজন ছিল। নিকোলা টেসলার সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত সৃষ্টির মধ্যে ছিল ডেথ রে, এই শব্দটি যা প্রায়শই একটি কণারশ্মি অস্ত্রের জন্ম দেয়। টেসলা বারবার মানুষকে তার সৃজনশীলতায় মুগ্ধ করেছে, এমনকি যখন সে যথেষ্ট বৃদ্ধ হয়ে যায়। গোটা দুনিয়া যখন যুদ্ধতে লিপ্ত, তখন তার যুদ্ধের প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয়। তাই তিনি ঠিক করেন যুদ্ধের অবসান ঘটানো অবশ্যই প্রয়োজন এবং তিনি একটি প্রযুক্তিগত সমাধান খুঁজতে অক্লান্ত পরিশ্রম শুরু করে। তিনি বিশ্বাস করতেন যে প্রযুক্তির বলে যুদ্ধকে হ্রাস করা যেতে পারে। তাই 1931 সালে একটি প্রেস কনফারেন্সে টেসলা ঘোষণা করেছিলেন যে তিনি একটি সম্পূর্ণ নতুন শক্তির উৎস আবিষ্কার করতে চলেছেন এবং 11 জুলাই 1934-এ নিউ ইয়র্ক টাইমসের প্রথম পৃষ্ঠার শিরোনামটি আসে, টেসলা অ্যাট 78 বেডস নিউ ডেথ বিম। এই প্রতিবেদনে বলা হয় যে নতুন প্রযুক্তিটি এমন প্রচণ্ড শক্তির মুক্ত বাতাসের মধ্য দিয়ে কণার ঘনীভূত রশ্মিকে পাঠাবে যে তারা 250 মাইল দূরত্বে 10,000 শত্রু বিমানের বহর মাটিতে নামিয়ে আনতে পারবে। তবে সফলভাবে টেসলা বেঁচে থাকতে এটি তৈরি করতে পেরেছেন কিনা এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তার প্রযুক্তির পেটেন্ট বা সেই নথিপত্রগুলি মহামূল্যবান ছিল। তার আরও একটি বিশেষ আবিষ্কার ছিল ওয়্যারলেস এনার্জি। টেসলার এই ওয়্যারলেস এনার্জি একটি ট্রান্সমিশন ধারণা, যেখানে তিনি ফিজিক্যাল তারের পরিবর্তে বৈদ্যুতিক শক্তিকে প্রেরণের জন্য বিশেষ উপায় তৈরি করেছিলেন। তার দৃষ্টিভঙ্গি ছিল দীর্ঘ দূরত্বে বিদ্যুৎকে স্থানান্তর করার জন্য অনুরণিত ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র ব্যবহার করা, যা তিনি বিশ্বাস করেছিলেন যে আমাদের বিদ্যুৎ পরিবহন এবং বিতরণের পদ্ধতিতে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। 20 শতকের প্রথম দিকে নিউ ইয়র্কের ওয়ারেন্ডেন ক্লিফ টাওয়ার নির্মাণের পর শুরু হয় টেসলার সবচেয়ে বিখ্যাত বেতার শক্তি সংক্রমণ প্রদর্শনের পরীক্ষা। তবে দুর্ভাগ্যবশত আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি কখনোই সম্পূর্ণরূপে তৈরি হতে পারেনি এবং টাওয়ারটি উপযুক্ত সময় বা যথোপযুক্ত ব্যবহার করার আগে এবং সাফল্য অর্জনের আগেই ভেঙে ফেলা হয়েছিল। পকেটে যথেষ্ট টাকা না থাকলে যে স্বপ্ন পূরণ করা যায় না, সেই পরিস্থিতিতে এই তাবড় বিজ্ঞানীরাও পড়ে গিয়েছিলেন। টেসলার ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশন সিস্টেম তিনি যেমনটা কল্পনা করেছিলেন এটি তার জীবদ্দশায় সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। টেসলা বিশ্বাস করতেন বজ্রপাতের ফলে যে শক্তিশালী তরঙ্গ তৈরি হয় তা গ্রহের এক পাশ থেকে অন্য পাশে নিঃসন্দেহে ভ্রমণ করে। যদি তাই হয় এবং পৃথিবী যদি একটি ভালো পরিবাহী মাধ্যম হয়ে থাকে, তবে তিনি গ্রহের যে কোনো স্থানে অবাধ, কার্যত ক্ষতিহীন বিদ্যুৎ শক্তি তার ছাড়াই পাঠাতে পারবেন।
কিন্তু তার মৃত্যু এই সমস্ত পরীক্ষাকে অব্যাহত রেখেছিল। তবে তার ধারণাগুলি পরবর্তীতে বেতার প্রযুক্তির উন্নয়নগুলিকে অনুপ্রাণিত করেছে, যেমন রেডিও তরঙ্গ এবং আধুনিক বেতার যোগাযোগ ব্যবস্থা। হয়তো সেই চুরি হওয়া নথিপত্রের খণ্ড খণ্ড আবিষ্কার এক একজন মানুষ এক এক রকমভাবে ব্যবহার করেছে। এমনকি নিকোলা টেসলা এই বেতার তরঙ্গ নিয়ে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে তার গবেষণা আবারও চালিয়েছিল। এই ওয়ারেনডেনক্লিফ টাওয়ার হলো একটি উচ্চাভিলাষী প্রকল্প যা 20 শতকের প্রথম দিকে নিকোলা টেসলা দ্বারা কল্পনা করা হয়। এটি ছিল একটি ওয়্যারলেস ট্রান্সমিশন স্টেশন এবং বিশ্বকে বিনামূল্যে বেতার শক্তি সরবরাহ করার জন্য তার প্রথম পদক্ষেপ। তিনি এই প্রযুক্তিগত অগ্রগতির সাথে পূর্বাভাস দিয়েছিলেন যে এই আবিষ্কারে যুদ্ধকে অসম্ভব করে তুলবে এবং একটি বিশ্বব্যাপী ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি হবে। শোরহ্যাম লং আইল্যান্ড, নিউ ইয়র্কে অবস্থিত এই টাওয়ারটি পৃথিবী এবং বায়ুমণ্ডলের মাধ্যমে বিদ্যুৎ প্রেরণে টেসলার ধারণাকে বাস্তবায়িত করার জন্য ডিজাইন করা হয়, যার ফলে বেতার যোগাযোগ এবং শক্তি বিতরণ করা সম্ভব। এটিও আগের ওয়্যারলেস এনার্জির একটি অংশ ছিল, যেখানে তিনি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে প্রথাগত তারের প্রয়োজন ছাড়াই দীর্ঘ দূরত্বে বেতার শক্তি প্রেরণ করতে পারেন। তিনি টাওয়ারটি নির্মাণের জন্য ধনব্যক্তি জেপি মর্গানের কাছ থেকে তহবিল পান এবং 1901 সালের দিকে নির্মাণ শুরু করেন, কিন্তু এরপর আর্থিক অসুবিধা দেখা দেয় এবং প্রকল্পটি অগ্রসর হতে পারবে কিনা এবং এর ব্যবহারিকতা নিয়ে মর্গান সন্দিহান হয়ে পড়েন, ফলে তিনি তহবিল প্রত্যাহার করে নেয়। সুতরাং শেষ পর্যন্ত ওয়ারেনডেনক্লিফ টাওয়ারটি তার পূর্ণ সম্ভাবনায় কখনো পৌঁছাতে পারেনি। টেসলা আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছিল এবং টাওয়ারের মূল কাঠামো তৈরি করা হয়েছিল, কিন্তু বেতার শক্তির সংক্রমণ প্রদর্শনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি তহবিলের অভাবের কারণে কখনো ইনস্টল করা হয়নি। 1917 সালে টাওয়ারটি ভেঙে ফেলা হয় এবং ঋণ মেটাতে টেসলাকে সম্পত্তি বিক্রি করার প্রয়োজন পড়ে। এর ফলে গোটা বিশ্বে টেসলার সুনাম নষ্ট হতে থাকে। তাই তিনি মরিয়া হয়ে পড়েন নতুন আবিষ্কারের খোঁজে, আর এবার তিনি তৈরি করলেন ওজোন জেনারেটর। টেসলাকে তার ওয়্যারলেস এনার্জি প্রজেক্টের জন্য মর্গান আর্থিক সহায়তা দিতে অস্বীকার করার পর টেসলা উত্তেজিত এবং মরিয়া হয়ে ওঠে। টেসলার বিশ্বাসযোগ্যতা তার ব্যর্থ উদ্যোগের দ্বারা কলঙ্কিত হয়েছিল। অর্থ উপার্জনের সাথে সাথে তাকে তার সম্মান ফেরানোর দরকার ছিল। তাই টেসলা তার আরেকটি আবিষ্কারের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনি 1896 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বহনযোগ্য ওজোন জেনারেটরের পেটেন্ট তৈরি করেছিলেন। আসলে এই ওজোন হলো বায়ুমণ্ডলে উপস্থিত এক ধরনের গ্যাস, যা সূর্যের অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে একটি অপরিহার্য ঢাল হিসাবে কাজ করে। তবে এটি আপনার বসার ঘরে অধিক মাত্রায় থাকলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যদিও এফডিএ বর্তমানে ওজোনকে বিষাক্ত গ্যাস হিসাবে মনে করে, আর এই ওজোন জেনারেটর জল শোধন এবং পণ্যকে জীবাণুমুক্ত রাখে। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা এই ওজোন গ্যাসকে কাজে লাগিয়ে ক্যান্সার এবং এইডস নিরাময় হিসাবে প্রচার করে। তবে টেসলা কোনোদিনই এই সম্পর্কে কিছুই বলে যায়নি। যাই হোক, এটা মনে রাখবেন, তিনি কিন্তু শুধুই পেটেন্ট তৈরি করেছিলেন। রিমোট কন্ট্রোল বোট। টেসলা তার রেডিও ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশন সিস্টেমের ক্ষমতা প্রদর্শনের জন্য একটি অনন্য উপায় খুঁজে বের করতে চেয়েছিলেন। তিনি 1898 সালে বিশ্বের প্রথম রেডিও নিয়ন্ত্রিত জাহাজ উপস্থাপন করেন, যা এখনও ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের একটি বৈদ্যুতিক প্রদর্শনীতে রয়েছে। যাই হোক, সবাই যখন টেসলার কাছ থেকে বিস্ময়ের প্রত্যাশা আশা করত, সেই জায়গায় একটি ছোট নৌকাকে পুকুরে চলতে দেখার জন্য খুব কম মানুষই প্রস্তুত ছিল। অনেক দর্শকরা বিভ্রান্ত ছিলেন, তারা হাসবেন নাকি দেখে পালিয়ে যাবেন। কিন্তু তিনি অত্যন্ত চতুরভাবে নৌকার বৈশিষ্ট্য সম্পর্কে দর্শকদেরকে বোঝায়। কিছু লোক বিশ্বাস করলেও আবার কিছু লোক মজার দৃষ্টিতে দেখেন, কারণ রেডিও তরঙ্গ সম্পর্কে তখন অনেকেই জানতেন না। ব্যাপারটা আমরা এখন হয়তো বুঝতে পারছি এটি কত বড় আবিষ্কার ছিল। যাই হোক, এটি ছিল টেসলার ইউএস পেটেন্ট নম্বর 613809 ওয়্যারলেস রিমোট কন্ট্রোলের জন্য প্রথম ডিভাইস আবিষ্কার। অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে টমাস এডিসন যখন প্রথম ফ্লাইং মেশিন আবিষ্কারের চেষ্টা করছিলেন, এরপর রাইটস ব্রাদার্সের প্রথম ফ্লাইট আবিষ্কারের পর এটি যে কারো কাছে ফ্লাইং আবিষ্কারকে সহজ করে তোলে। এরপর বিমান চলাচলে ইতিহাসে 1921 সালে নিকোলা টেসলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এভিয়েশন দুনিয়ায় প্রথম হাইব্রিড টিল্ট রোটার বা টিল্ট উইং হেলিকপ্টারের এয়ারপ্লেনের একটি পেটেন্ট তৈরি করেন। এছাড়াও তিনি বর্তমানের তুলনায় অনেক অ্যাডভান্স সুপারসনিক বৈদ্যুতিক এয়ারশিপ তৈরির কথা ভেবে গিয়েছেন। টেসলা একটি ম্যাগাজিনে জুলাই 1919 সংখ্যায় প্রকাশিত করেন এই সুপারসনিক বিমান সম্পর্কে। তার মতে বিমানটি পৃথিবী পৃষ্ঠ থেকে 8 মাইল উপরে ভ্রমণ করবে এবং এটি এত গতি তৈরি করবে যে যাত্রীরা 3 ঘন্টার মধ্যে নিউ ইয়র্ক সিটি এবং লন্ডন শহর ভ্রমণ করতে পারবে। টেসলার ধারণায় বিমানটিকে স্থলভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থেকে তারবিহীনভাবে প্রেরিত বিদ্যুৎ দ্বারা চালানো হবে।
যা জ্বালানি বহন করার জন্য বিমানের ওজনকে অনেক হালকা করবে। তবে তার মৃত্যু এই সমস্ত আবিষ্কার থেকে তাকে বিরত রাখে এবং মৃত্যুর দিনই অদ্ভুতভাবে ঘটে যাওয়া একটি ঘটনায় টেসলার পেটেন্টগুলি অদৃশ্য হয়ে যায় এবং সেগুলি দিয়ে যে কী করা হয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। তবে টেসলার শেষ জিনিসপত্র, তার কাগজপত্র সহ 1952 সালে সাভা কোসানোভিককে ফেরত দেওয়া হয়। তবে কারা বা কেন ওই নথিগুলি উধাও হয়েছিল কোনো বিজ্ঞানী স্বীকার করেনি, কিন্তু জল্পনা শোনা যায় যে সোভিয়েত ইউনিয়ন এই নথি ব্যবহার করে প্রযুক্তিগত অগ্রগতি ঘটিয়েছিল। কিছু মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষণ অনুসারে চীন সোভিয়েত সীমান্তের কাছাকাছি দক্ষিণ রাশিয়ায় একটি বিশাল রশ্মি অস্ত্রের সুবিধা তৈরি হতে দেখা গিয়েছে। এফবিআই তদন্ত করে অবশেষে 2016 সালে টেসলার প্রায় 250টি পৃষ্ঠার নথি খুঁজে পেয়েছেন এবং একটি প্রতিবেদনে জানা যায় সাম্প্রতিক 2018 সালের মার্চ মাসে আরও 2টি রিপোর্ট খুঁজে পাওয়া যায়। তবে অনেক প্রশ্নের সমাধান এখনও হয়নি। এতগুলি নথি প্রকাশ্যে আসলেও টেসলার কিছু ফাইল এখনও গোপন রাখা হয়েছে বলে মনে করা হয়। এই সম্পর্কে আপনার কি মতামত এবং নিকোলা টেসলা সম্পর্কে আপনি কি মতামত পোষণ করেন কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।